আপনি কি আবু সাঈদের মৃত্যুর ঘটনা দেখেছেন? আমি পুরোটাই দেখেছি। পুরো ভিডিও দেখেছেন? তারা যেভাবে আবু সাঈদের হাতে কোনো মরণাস্ত্র আমাকে বলতে ছিল? দেন আগে। আপনি ডোন্ট লিড ওই আনসারের মতো আমেরিকান আমি এখানে কোনো বসে lead থাকে। করছি না, আমি আপনাকে ধরিয়ে আমি দিচ্ছি। পুরোটা দেখেছি। তারা যেভাবে সশস্ত্র হয়ে আক্রমণ করেছে, সেখানে পুলিশের অবশ্যই দায়িত্ব ছিল সেই সশস্ত্র আক্রমণ রোধ করার। বুঝলেন, এটা পুলিশের আইনি দায়িত্ব। আমাদের পেনাল কোড বলেন, আমাদের সিআরপিসি বলেন, সেই পুলিশকে সেই ক্ষমতা দিয়েছে। কারণ পুলিশের দায়িত্ব, অন্যতম দায়িত্ব হচ্ছে আবু শান্তি সাঈদের রক্ষা হাতে করা। অস্ত্র ছিল? অবশ্যই ছিল। আমি কি অস্ত্র অন্ধ ছিল? মানুষ? তার কি হাতে অস্ত্র লাঠি ছিল? ছোটা ছিল, আমি নিজে দেখেছি। লাঠি দিয়ে সে মেরে আপনি ফেলতে পারবে? শুনেন, আপনি তো একা দেখেননি নাকি? আরো অনেকেই দেখেছে। সেটাই বলছি। চলে, আমিও দেখেছি। আমি দেখেছি যে আপনার অবস্থায়, কথা শুনে মনে হচ্ছে না শুনেন, আপনি দেখেছেন। ডোন্ট প্লিজ এই ধরনের রাবিশ কথা বলবেন না আমার সাথে। আমার সাথে রাবিশ কথা বলবেন না। আমিও দেখেছি। উত্তেজিত হবে না। আপনি আপনি আমাকে উত্তেজিত করছেন। আপনি তো তাদেরই পক্ষের লোক বলে মনে হচ্ছে। আমি কারো অবশ্যই পক্ষের কেউ না। আপনি তাদের পক্ষে কথা বলেন। শুনেন, এই যে সবুজ মেয়ে মারা গেল ছাত্রলীগের, তাকে কে মারলো? তাকে কে মারলো? সেটার জন্য তদন্ত হবে। না, তদন্ত হবে তো, ওইটা সাইদেরও তো তদন্ত হবে, সবই তো তদন্ত হবে। সাঈদকে কে মেরেছে সেটা দেখা যাচ্ছে। আমি তো দেখেছি। আপনি আমাকে বোঝানোর চেষ্টা করছেন যে আমি দেখিনি নাকি? এই ধরনের রাবিশ কথা আমার সাথে বলবেন না। রাবিশ কথা বলবেন না। আমি কিচ্ছু রাবিশ বলছি না। অবশ্যই রাবিশ কথা বলছেন। না, অবশ্যই রাবিশ কথা বলছেন। আপনি ওদের পক্ষে হয়ে কথা বলছেন। আমি কারোর পক্ষে কিছু বলছি না। স্পষ্টভাবে ওদের পক্ষে হয়ে কথা বলছেন। আমি নিরপেক্ষ কথা আপনি বলছি। ওটাও নিরপেক্ষ নন। এখন কথা হলো এইখানে রনি আরেকটা মূল্যবান কথা বলেছে যে তারা এই আপনার সব কিছু পরেও হয়তো আন্দোলন থামবে না। কারণ আন্দোলন তারা কোটার জন্য নামেনি। প্রথমেই তাদের যে উদ্দেশ্য, তারা নেমেছে সরকারের পতন ঘটানোর জন্য, সেটি তাদের একমাত্র উদ্দেশ্য। এবং কালকে যে একজন মারা গেল চিটাগাংয়ের আপনার ছাত্র দলের নেতা, এর থেকে কি পরিষ্কার হয়ে যায় না যে এই 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 ঘটনাগুলোর নেতৃত্বে কারা রয়েছে? এখন কথা হলো সরকার, পুলিশ, আমি যে আবার বলবো, চরম ধৈর্যের পরিচয় দিয়েছে পুলিশ। কালকে বিএনপির আপনার অফিস থেকে বহু গোলাবারুদ পেয়েছে আপনার ডিবির প্রধান হারুনুর রশিদের নেতৃত্বের দল। এগুলো কিন্তু সব পরিষ্কার হয়ে যায় না? আপনার রাজাকারের নেতা, এই অন্যতম নেতা, কি বলে, জাদু মিয়ার মেয়েরা কথা বলছে। চিরাঙের আমির খসরু, যার পুরা গোষ্ঠী রাজাকার, সবাই জানে যেটি, তারা কথা বলছে। এর থেকে কি পুরো জিনিসটা পরিষ্কার হয়ে যায় না? এখন শোনেন, এখন কথা হলো সরকার অত্যন্ত সহৃদয় হয়ে আপনার চেষ্টা করছে আপনার আপিলটি এগিয়ে আনার। আমি আবার বলছি, সরকারই কিন্তু আপিল করেছে এবং সেই আপিলের কথা কিন্তু তারা যেটা চাচ্ছে সেটাই, সেই কারণে আপিল করেছে। কারণ সরকারও চাচ্ছে কোটা করতে, সংস্কার করতে। এখন এইখানে আর তারা কিন্তু আন্দোলন শুরু করেছে সুপ্রিম কোর্টকে প্রভাবিত করার জন্য, কোনো সৎ উদ্দেশ্য নিয়ে করেনি। তারা সরকারের বিরুদ্ধে কিন্তু আন্দোলন শুরু করেছে যে কথাটি মাননীয় প্রধান বিচারপতি প্রথম দিনই বলেছিলেন, যে তারা তাদের উদ্দেশ্য হলো সুপ্রিম কোর্টকে প্রভাবিত করার। আমাদের দেশে যেন সেই দিন না আসে যেই দিন আন্দোলনের মাধ্যমে সুপ্রিম কোর্টকে প্রভাবিত করা যাবে। এখন তো সরকার তো এর বেশি কিছু করতে পারে না। সরকার এখন শনিবার দিন অ্যাটর্নি জেনারেল যাবেন, যে রোববারে অ্যাটর্নি জেনারেল যাবেন, আবেদন করবেন যে এই শুনানি যেন সেটা আমরা সবাই আগে আনা যায়। এখন এরপরে আমাকে বলতে দেন আগে। এরপরে আপনার প্রশ্ন করেছেন, এটা জবাব নেন, তারপরে অন্য কথা বলেন। আমি আপনার প্রশ্ন, আমার প্রশ্নের উত্তর পাননি, অথবা আমার প্রশ্নের উত্তর বোঝার মতন মেধা আপনার নেই। আচ্ছা, এখন কথা হলো, হাসবেন না প্লিজ, ডোন্ট লাফ এট মি। আচ্ছা, এখন কথা হলো যে সুপ্রিম কোর্ট কী রায় দেবে সেটা তো আমরা বলতে পারি না। কারণ সুপ্রিম কোর্ট নিশ্চিতভাবে ব্ল্যাকমেইলড হবে না। সুপ্রিম কোর্ট নিশ্চয়ই এদের আপনার সশস্ত্র আন্দোলনের মুখে নতি স্বীকার করবে না। যদি করে তো সেদিন হবে আমাদের কি বলে, আমাদের মৃত্যু ঘণ্টা বাজার অবস্থা হবে। নিশ্চয়ই সেটা করবে না। সুপ্রিম কোর্ট কী রায় দেবে সেটা আমরা জানি না, কিন্তু সেই রায় তো মানতে হবে সবাইকে। প্রধানমন্ত্রীকে মানতে হবে, রাষ্ট্রপতিকে মানতে হবে, সবাইকে মানতে হবে। সুতরাং ওইটা এখন এইখানে এরপরেও যেটা রনি যে কথাটা বলেছে, হয়তো যদি আন্দোলন না থামে তাহলে তো তাদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়া ছাড়া আমাদের আর কোনো গত্যন্তর থাকবে না। কাদের পাকিস্তান পাঠানো হবে গোলাম মাওলা রনি? না, প্রথমত আমি খুব দুঃখিত, এরকম আমি অনেক দিন যাবতই টকশো করি, মেবি 2009 সন থেকে কন্টিনিউয়াসলি এভাবে করি টকশো। মানে আজকে উনি যতটা উত্তেজিত হলেন বা এই একজন উপস্থাপিকা হিসেবে আপনি যতটা বিব্রত হলেন, আমি কখনো এটা দেখিনি। এখানে একটা জিনিস বুঝতে হবে, শব্দ যে তার এটা আপনি করবেন। আমি তার পক্ষে কিছু কথা বলি।
ফার্স্ট থিং হলো যে হি ইজ রিপ্রেজেন্টিং আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগের আজকের যে ভগ্নদশা, এই ভগ্নদশার জন্য আওয়ামী লীগের যারা সত্যিকার অর্থে বোনাফাইড সাপোর্টার, বেনিভোলেন্ট যাকে বলা হয় অ্যাক্টিভিস্ট যারা যারা আছে, তাদের সবার মনে কিন্তু দুঃখ, অনেক কষ্টের দুঃখ। আজ জাস্টিস মানিক এই যে মুক্তি যুদ্ধের পক্ষে কথা বলেন, যুদ্ধাপরাধীদের বিচার করতে গিয়ে তিনি তার নিজের জীবন যৌবন সব হারিয়েছেন। হি হ্যাভ লস্ট এভরিথিং, এবং তার জীবন একেবারে ওই সুইয়ের উপরে যেভাবে একটা জীবন থাকে, বা একটা ওই তলোয়ারের ফলার উপর যেভাবে জীবন থাকে, সেইভাবে ঢাকা শহরে কিন্তু ঘুরছে। ফলে আওয়ামী লীগের যদি কিছু হয়, জাস্টিস মানিকের একটা পশমে কেউ খুঁজে পাবে না। মানে মানুষ এই যে রাজাকার, সে যাদেরকে গালাগালি করছে, খামছে তার একদম খাবলে তার মাংসপিণ্ড সব খেয়ে ফেলবে। ফলে ওই ক্রোধ থেকে এখন যে পরিবেশ সৃষ্টি হয়েছে, সেই ক্রোধ থেকে সে অনেকগুলো কথা বলছে। আপনি বয়সে তরুণ, আপনি রাগ করবেন না, এই হলো আমার একটা অনুরোধ। দ্বিতীয় যে বিষয়টা হলো, আওয়ামী লীগ সবচেয়ে বেশি বেনিফিট পেয়েছে জুডিশিয়ারি থেকে, এতে কোনো নাই। তারা যেভাবে এই যুদ্ধাপরাধীদের বিচার করেছে সুপ্রিম কোর্ট থেকে, যেভাবে তত্ত্বাবধায়ক প্রথা বাতিল হয়েছে, এবং যেভাবে সুপ্রিম কোর্টের একটা রায়কে তারা ম্যাটেরিয়ালাইজ করেছে, সেক্ষেত্রে বিচার বিভাগ সঙ্গত কারণে আওয়ামী লীগের উপর একটা প্রভাব তারা বিস্তার করে। আর আওয়ামী লীগ বিচার বিভাগ থেকে অনেক কিছু আশা ভরসা করে, এবং সেই অধিকার থেকেই জাস্টিস মানিক হয়তো অনেক কথা বলতে পারেন। হি ওন, সেই বিচার বিভাগে সে ওন করে। এখন আওয়ামী লীগ তাকে কতটুকু ওন করে বা না করে, দিস ইজ সেকেন্ডারি ম্যাটার, বা সে আওয়ামী লীগকে ওন করে। আর অন্য যে বিষয়টা যেটা বললাম, সেটা হলো যে এখন যে অবস্থা দাঁড়িয়েছে, পাকিস্তানে আসলে যাওয়া সম্ভব নয়। পাকিস্তানে যাওয়া সম্ভব নয়। ওনার কথা মতো যদি 4 কোটি রাজাকারের বাচ্চা এই বাংলাদেশে থাকে, তো 4 কোটি রাজাকারের বাচ্চা, তার সঙ্গে যদি 4 কোটি রাজাকারের বাপ ধরেন, বাচ্চার বাপ ধরেন, তাহলে তো আরও প্রায় 1 কোটি চলে আসবে, 5 কোটি। তারপরে এই রাজাকারের বাচ্চারা যদি কেউ বিয়ে করে থাকে, বউ থাকে, কারো যদি প্রেমিক থাকে, ওগুলো তো রাজাকার। এতে কোনো অবস্থা নাই। অর্থাৎ 5 কোটি রাজাকারের বাচ্চা, তাদের বাপ, তাদের মা, এরা রাজাকার। এদের যদি বিয়ে করে থাকে, বউ রাজাকার। এ যদি প্রেম করে থাকে কারোর সাথে, এই যে ইয়াং ছেলেরা, তো এটা তার সঙ্গতি কারণে আর এক রাজাকারের মেয়ের সাথে সে প্রেম করবে, তার বাইরে তো কোনো মুক্তিযোদ্ধার মেয়ের সাথে সে প্রেম করবে না, এটা কমন। সো দিস নাম্বার ইজ মোর দ্যান 12 লাখ। ওনার হিসাব অনুযায়ী নাম্বার হয়ে যায় 12 কোটি। 4 কোটি রাজাকার এই রাস্তায় এখন যদি থাকে, 12 কোটি হয়ে যায়, বউ, বাচ্চা, প্রেমিক, এগুলো সব ধরলে আর কি, নাতিপুতি ধরলে 12 কোটি লোককে আসলে পাকিস্তান যাওয়া সম্ভব নয়। বরং এই রাজাকারের বাচ্চারা, 12 কোটি রাজাকারের বাচ্চারা যদি এক হয়ে যায়, তারা অনেককে ভারতে পাঠিয়ে দিতে পারে। দ্যাট ইজ দ্য ডেঞ্জারাস গেম। বুঝতে পারছেন ঘটনা? অর্থাৎ অনেকের ছাড়া ভারতে পাঠিয়ে দিতে পারে। তখন এই যে ভারতে যাওয়া এবং পাকিস্তানে যাওয়া, এই যে একটা জায়গাতে, মুখোমুখি একটা জায়গাতে এসে দুটো পক্ষ মানে দাঁড়িয়েছে, এখান থেকে আর ফিরে যাওয়ার উপায় নাই। এখন আপনি সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যাবেন, নাকি এখানে প্লেনে করে আসি 12 কোটি মানে রাজাকারের বাচ্চা, বউ, বাচ্চা, নাতিপুতিকে প্লেনে করে আমরা এই এখানে 20 লাখ না কয় লাখ না 10 লাখের মতো ওই বিহারি আছে, এদেরকে সেই স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত পাকিস্তানে পাঠাতে পারছি না। শত চেষ্টা করে পাকিস্তানে পাঠাতে পারছি না। আলটিমেটলি এই বিহারির কিন্তু বেশিরভাগ ভারতীয় বিহারি, কিন্তু আমরা তাদের ভারতেও পাঠাতে পারছি না, পাকিস্তানে। আপনি 12 কোটি রাজাকারের বাচ্চা, নাতিপুতি থেকে শুরু করে বউ, বাচ্চা, প্রেমিক, প্রেমিকা, এদেরকে কী করে পাঠাবেন? সো যার জন্য তারা এই মাটিতে কামড় দিয়েছে, এমন কামড় দিয়েছে যে একেবারে, আপনি তো জানেন যে এই পৃথিবীতে যত প্রাণী আছে, সবচেয়ে কচ্ছপের যে চোয়াল, এই কচ্ছপের চোয়ালের মতো এত শক্তিশালী চোয়াল নাই। যদি কচ্ছপ কাউকে কামড় দেয়, তাহলে আপনাকে কেসি দিয়ে কচ্ছপের গলা কেটে ফেলতে হবে, আদারওয়াইজ আপনি কামড় থেকে বাঁচাতে পারবেন না। এখন এই যে 12 কোটি রাজাকারের বাচ্চা যারা নিজেদেরকে আইডেন্টিফাই করে ফেলেছে এবং আওয়ামী লীগ বলে ফেলেছে এরা রাজাকারের বাচ্চা, এরা এই মাটিকে কামড় দিয়েছে, এই বাংলার মাটিকে কামড় দিয়েছে। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রত্যেকটা জায়গা, নদী, নালা, পাহাড়, পর্বত থেকে শুরু করে এমনকি এইখানে যত প্রাণীগুলো আছে, পশু পাখি, তাদের